মেক সেন্স। দা আপনার মেয়ে মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন সিএনএন এ। সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম আ আ মা পড়তে পারবো যে আমি তাকে উদ্ধৃত করছি যে, "কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন। আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক। শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয়, যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে।" এই আ আ মনিকা ইউনুসের এই আশা কি আপনারও আ আ মানে একই রকম আশা কিনা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে বা এটা আপনি আশা করছেন এরকম কি? এটা কি এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না যে আমি নারাজ যে এটা করতে চাই না? তুমি ভাবখানা এমন করছো যেন আমিই আপত্তি করছি, আমি কাজ করতে চাই না। আমাকেও যে বললাম চোর বদমাইশ করে রেখেছে, সেখানে কাজ করার তো কথাই উঠছে না। আমার নাম উঠলেই ওনার রাগ উঠে যায়। আমাকে সুদখোর না বললে ওনার মন তৃপ্ত হয় না। আমাকে চুবিয়ে না ডুবালে, পদ্মা নদীতে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মনে শান্তি আসে না। কাজে আমি কি করে বলবো? ওনাকে বলতে তো হবে, ওনাকে যদি কিছু বলতে হয়। আ পদ্মা নদীর কথাটা যখন উঠলই, পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকারের উচ্চ মহল থেকে এটা বলা হয় যে, আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে আছে, যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্য জায়গায় আছে, সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা বাংলাদেশ যাতে ঋণ না পায়, সেটির জন্য আপনি চেষ্টা করেছেন। আম দা এই ব্যাপারটা নিয়ে কি আপনি একটু কিছু বলবেন যে এটা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ? কি বলবো এটা বলো? এটা হাস্যকর একটা কথা মুখ থেকে বলে ফেললো চোর ডাকাতের মতো, এটাও আরেকটা বলে ফেললো। এটাই সত্য হয়ে গেল। আমরা যে বারে বিবৃতি দিলাম তখন এটা প্রশ্নই ওঠে না। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা গৌরবান্বিত যে এই পদ্মা সেতুর উপরে আমরা একটা সেতু বানাতে পারবো। এটার জন্য আমরা সবাই চাই। কাজে এটা তো বিরোধিতা করার তো প্রশ্নই ওঠে না। কেন বিরোধিতা করবো? দেশে যে একটা বড় রকমের ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তো আমরা সবাই সমর্থন করেছি। তিনি বলেই চললেন। এখন একজনে বলতে থাকলে তো আমার করার কিছু তো নাই। উনি এত শক্তিধর যে এখানে আমার কথা তো কিছুই থাকে না। উনার সব সরকারের যাবতীয় প্রচার যন্ত্র ওনার হাতে। আমার তো আমার গলার যত তীক্ষ্ণ। আপনি তো কথা বলেন না। বললে তো নিশ্চয়ই আপনার সাথেও না। একটি প্রশ্ন আসছে যে পদ্মা সেতুর যখন উদ্বোধন করা হবে তখন কি আপনাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল? যে মানে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম বলা হয়েছিল যে আপনাকেও নিমন্ত্রণ জানানো হবে? বা আপনি মনে আছে কিনা? মনে পড়ে না এরকম করছে। আচ্ছা, মনে নাই আচ্ছা, আমার। আচ্ছা। আমি একটু যে বিষয়টি নিয়ে আপনি আসলে শুরু করেছিলেন যে আপনার প্রতিষ্ঠান জবরদখল করা নিয়ে, সেই জায়গাটার মধ্যে একটু আসি। আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং সেই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে এরকম, আপনার হাত দিয়ে যখন গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠা হয় তখন এর আয় থেকে আপনি গ্রামীণ ব্যাংকের সদস্যদের জন্য ব্যয় করার কথা বলেছিলেন বা ভেবেছিলেন। আপনি গ্রামীণ ব্যাংক থেকে চলে আসার সময় বা ওই আগে পরে আমরা দেখেছি যে সে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা আসলে ওই একই রকম নয়, বদলানো হয়েছে। তো গ্রামীণ ব্যাংকের বা গ্রামীণ টেলিকমের এই বেনিফিশিয়ারি থেকে গ্রামীণ ব্যাংকের সদস্যদের আসলে বাদ কেন দেওয়া হয়েছে? মানে এইটার পিছনে কারণ কি? এখন গ্রামীণ টেলিকমের যে লভ্যাংশ তা কোন খাতে আসলে ব্যয় করা হয়? বা মানে যে আয়টা, মুনাফা সেটি আসলে কিভাবে ব্যয় করা হয়? গ্রামীণ টেলিকম একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান। এটা কোম্পানিজ আইনের 28 সেকশন 28 দ্বারা সৃষ্ট। তার অর্থ হলো যে এটাকে আইনের ভাষায় বলে নন ডিভিডেন্ড কোম্পানি, গ্যারান্টিড বাই লিমিটেড বাই গ্যারান্টি। কাজে এটার কোনো মালিক নাই। কাজেই মালিক যেহেতু নাই, এটা তার নিজের নিয়মে যারা গ্যারান্টি দিয়েছে, যারা গ্যারান্টির পরিমাণও খুব সীমিত, লিমিটেড বাই গ্যারান্টি, এরা ১,০০০ টাকা। মানে যদি যত তোলপাড় হয়েও যায় কোম্পানিতে, বহু পাওনা থেকেও যায় লোকজনের, যারা এটার পরিচালনা পরিষদে আছে তাদের দায়িত্ব হবে ১,০০০ টাকা পর্যন্ত। এর দায়ী থাকবে ১,০০০ টাকা পর্যন্ত। এর বেশি তার দায়িত্ব থাকবে না। কাজে এত সহজ সরল একটা জিনিস। তো সেটাই হলো গ্রামীণ টেলিকম। গ্রামীণ টেলিকম তখন একবার বলেছিল যে তাদেরকে কিছু সহায়তা দেবে তারা উপায় অর্জনের কাছ থেকে। এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত, এটা কারো চাপারও সিদ্ধান্ত না। সেই সিদ্ধান্ত অনুসারে সেই সমস্ত যে পরিমাণ টাকা
তারা বলেছিল দেবে, এখানে দিয়ে যাচ্ছে। এই পর্যন্ত 500 কোটি টাকার উপরে দেওয়া হয়েছে এই সহায়তা। কাজে ওইটা যে আমরা বা গ্রামীণ টেলিকম এটার থেকে পৃথক হয়ে গেছে, তার যে কথা দিয়েছিল, কথা পুরো, এটা একটা কথা দিয়েছিল, এটা পূরণ করছে না। এটা আইনগত কোনো যে আইনি বাধ্য হতে আমাদের দিতে বাধ্য হবেন এরকম কিছু ছিল না। কাজে এই ধরনের বিষয়টা এই টেলিকমের বিষয়ে বলা। গ্রামীণ ব্যাংকের আপনি যখন মানে গ্রামীণ টেলিকমটা আপনি প্রতিষ্ঠা করেন, সেই সময়ে গ্রামীণ টেলিকমের সাথে গ্রামীণ ব্যাংকের সম্পর্কের যে বিধিমালা, সেই বিধি কি আপনি যখন চলে এসেছেন গ্রামীণ ব্যাংক থেকে সেটি পরিবর্তন করা হয়েছিল? তো সেই পরিবর্তনটি মানে পরিবর্তনটির জায়গাটা যদি আমাদের একটু পরিষ্কার করতেন। পরিবর্তন ছিল যে আগে এটা নমিনেট করতে পারতো গ্রামীণ ব্যাংক, চেয়ারম্যান পদের জন্য একজন লোক নমিনেট করতে পারতো। আমরা যেহেতু গ্রামীণ ব্যাংক থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, তখন আমরা মনে করলাম যে এটা রাখার আর দরকার নাই। গ্রামীণ টেলিকম থেকে সেই পদটা আমরা পরিষ্কার করে দিয়েছি, যখন এটা আর দরকার নাই। এইটুকুই পরিবর্তন হয়েছে। এটা ন্যায়সঙ্গতভাবে পরিবর্তন করার ধারা অনুযায়ী যা যা করতে হয় সেটা করা হয়েছে। এতে তার ইচ্ছা বা তার কর্তব্য, তার করণীয় যে অবজেক্টিভস আছে, কোথাও পরিবর্তন হয় নাই। এই ক্ষেত্রে আমাদের এই বিষয়ে আর কি এইটাই আমাদের আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে গ্রামীণ টেলিকম কি গ্রামীণ ফোন থেকে প্রায় 37% লভ্যাংশ পায়, যে এবং যদি পায় 34% লভ্যাংশ পায়, সেই 34% লভ্যাংশের যে টাকাটা, সেই টাকাটা কোথায় বা কি উদ্দেশ্যে ব্যয় করা হয়? সেই সামাজিক ব্যবসায়, যেটি আসলে আপনার প্যাটেন্ট করা সোশ্যাল বিজনেস, সেটির কাঠামোটা আসলে কি বা সেটি কিভাবে আপনি করেন? সামাজিক ব্যবসা হলো এমন একটা নতুন ধরনের ব্যবসার চিন্তা, যেটা আমরা প্রমোট করছি, আমরা নিজেরা প্র্যাকটিস করছি। যেটা ব্যবসা মানে হলো মুনাফা করা, ব্যক্তিগত মুনাফা করা, এবং তার লক্ষ্য হলো সর্বোচ্চ মুনাফা করা। এটি হলো ইকোনমিক্সের নিয়ম, যে সর্বোচ্চ মুনাফা যদি করি সবকিছু ঠিকঠাক মতো চলবে। আমরা বললাম যে এটা ভুল জিনিস, যে সর্বোচ্চ মুনাফার মধ্যে দিয়ে মানুষকে এক রকমের নেশাগ্রস্ত করেছে। এই মুনাফার নেশার মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই মানুষকে এই মুনাফার নেশাগ্রস্ত মানুষ হিসেবে এটা আমরা কল্পনা করতে পারি না। আমরা বলছি যে এটা মুনাফা সে করবে, সর্বোচ্চ মুনাফা করবে, কিন্তু অন্য ধরনের ব্যবসা আছে। ব্যবসা এখন শুধু এক প্রকারের ব্যবসা আছে, যে ব্যবসাতে শুধু মুনাফা সর্বোচ্চকরণ, এটাই হলো নির্দিষ্ট নিয়ম। আমরা বলছি আরেক রকমের ব্যবসা, যেটা হলো মানুষের সমস্যার সমাধান করা, মুনাফার জন্য কোনো রকমের ইচ্ছা তার না থাকা, মুনাফা বিহীন ভাবে, কোনো মুনাফা, ব্যক্তিগত মুনাফা না নিয়ে শুধু সমস্যার সমাধানের জন্য ব্যবসা করা, এটাকে আমরা বলছি সামাজিক ব্যবসা। এই অর্থ দিয়ে আমরা সামাজিক ব্যবসাগুলো প্রতিষ্ঠা করছি, একটার পর একটা সামাজিক ব্যবসা প্রতিষ্ঠা করছি, যে কারণে আমরা এটার মধ্যে শরিক হয়েছিলাম, যে আমরা পুরো গ্রামীণ ফোনকেই সামাজিক ব্যবসা করার চেষ্টা করেছিলাম। সেটা টেলিনরকে আমরা রাজি করাতে পারিনি। কাজে টেলিনর বলছে যে না, আমরা ব্যবসা করব। কাজে আমরা ওটা না পেরে শুধু গ্রামীণ টেলিকমকে আমরা সামাজিক ব্যবসা হিসেবে রেখেছি। এর থেকে যে মুনাফা হয়, মুনাফার সমস্ত টাকা বিভিন্ন সামাজিক ব্যবসা সৃষ্টির কাজে ব্যবহৃত, এখনো তাই হচ্ছে। আমরা মনে করি এপ্রিলে হইলে অসুবিধা নাই, তবে এটা ক্রস করা উচিত নয়। এপ্রিল ক্রস করা উচিত না, কোন অবস্থায় উচিত হবে না। আপনি কি মনে করেন, এখন যদি নির্বাচন কমিশন বলে যে তারা ডিসেম্বরে নির্বাচন দিতে চান, তাইলে কি আপনারা আপত্তি জানাবেন না আপনাদের এটা? হ্যাঁ, না, আমরা ওই যে 2-3টা জিনিস বলেছি, যে বেসিক রিফর্ম, তারপরে হচ্ছে আপনার দৃশ্যমান বিচার, প্রবাসীদের ভোট ইনকর্পোরেট করা, এই 3টা জিনিস যদি আমরা মিনিমাম পাই, তাহলে ডিসেম্বর কেন, সামনের মাসে হইলে আমাদের কোনো আপত্তি নেই। ডিসেম্বর আমাদের দর্শক, আর আমরা দেখেন মূল থেকে কখনো বলি নাই যে এই মাসে হতেই হবে, এই শব্দ কিন্তু কখনো আমরা উচ্চারণ করিনি। আমরা এই ব্যাপারে ফ্লেক্সিবল। আমরা প্রধান উপদেষ্টার কমিটমেন্টের উপরে রেসপেক্ট শো করতে চাই। উনি বলেছিলেন ডিসেম্বর এই বছর অথবা আগামী বছরের জুনের মাঝখানে যে কোনো সময় তিনি নির্বাচন দিবেন। তা আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে আছেন। তবে এটাও ঠিক
যে মে জুন এগুলা কিন্তু ইলেকশনের জন্য কোনো ফেভারেবল টাইম না। ইভেন এপ্রিলটাও একটু কষ্ট হবে, এই ব্যাপারে বলার অপেক্ষা রাখে না। ফেব্রুয়ারির চাইতে এপ্রিলে কিন্তু একটু কষ্ট বেশি হবে। আপনাকে যেহেতু মানে একটু তাড়াতাড়ি, সেজন্য আমাদের শেষ প্রসঙ্গ সেটা হচ্ছে বিএনপির সাথে জামায়াতে ইসলামের সম্পর্ক। আমরা দেখেছি যে আপনি এবং আপনাদের দলের নায়েবে আমির তারা দুজনেই বিএনপির চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন যারা লন্ডনে ছিলেন তাদের সাথে দেখা করেছেন। দেখা করার পরে আমরা রাজনীতিতে একটা ইতিবাচক সুবাতাস দেখেছিলাম। আপনি এসে ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা বলেছিলেন। এখন আবার ব্যাপারটা আসলে কোন জায়গায়, মানে জামায়াতে ইসলামী বিএনপি কি পরস্পর মুখোমুখি অবস্থা আছে? তাদের মধ্যে কি আবার একটা সদ্ভাব, মানে আসলে অবস্থাটা কি এখন? না, আসলে সমস্যাটা আমাদের না, সমস্যা আপনাদের। আচ্ছা, মিডিয়ায় যারা আছেন তাদের। আচ্ছা, আমরা তো মুখামুখি না, আমরা তো পাশাপাশি আছি। তো ওকে, আমরা এই যে ঐকমত্য কমিশন বলেন বা অন্যান্য মিটিং গুলা বলেন বা আমাদের নিজেদের মধ্যে কথাবার্তা বলেন, আমরা তো কোনটা বন্ধ রাখি নাই, আমরা সবটাই আছি। কিন্তু কতিপয় মিডিয়া, সবাই না, এই কুচে কুচে টেনে টেনে সুতা বাইর করে কোথায় একটু বিএনপির মুখামুখি জামাত হবে, জামাতের মুখামুখি বিএনপি হবে। এটার মধ্যে জাতির কি কল্যাণ আছে আমরা বুঝতে পারি না। আমাদের তো ওরকম কোনো রেশারেশি সম্পর্ক নাই। আমি হচ্ছে যে দুটা, খালি আপনি মিডিয়ার কথা বলছেন, ভালো করছেন। এখন আমরা তো আসলে মানে মিডিয়া থেকে অনেক সময় তথ্য নেই। বিএনপির নেতার প্রসঙ্গে একটি সংবাদ শিরোনাম আমি পড়েছি, ভোট হলে তো তাদের গুরুত্ব থাকবে না, জামায়াতকে ফখরুলের খোঁচা, স্বাধীনতার অবিশ্বাসীদের সমর্থন করা যাবে না, মির্জা ফখরুল। আবার আরেকটা রিপোর্ট, আবার আরেকটা পত্রিকার রিপোর্ট, জামায়াতকে স্বাধীনতা বিরোধী বলা হলে অনেকের বাবাও রাজাকার ছিলেন, জামায়াতের সাধারণ সম্পাদক বলছেন। তো আপনি আসলে শুধু মিডিয়াকে না বলে, আমরা তো একটা নেতাদের মধ্যে আপনারে তত একটা দেখি না, মানে আপনারা আমি মনেই করতে পারতেছি না, আমি প্রাণপণে মনে করতে চেষ্টা করতেছিলাম, কিন্তু নেতা কর্মীদের মধ্যে তো ব্যাপারটা আসলে আমরা দেখি না। না, আছে, এটা আমি অস্বীকার করব না। জি, এটা যে কিছু নাই আমি সেটা বলছি না। তবে একটা কথা দেখেন যে আসলে গর্ব অহংকার বড় খারাপ জিনিস। অহংকার আল্লাহ তাআলার চাদর, এটা নিয়ে কেউ টানাটানি করুক, এটা মহান আল্লাহ পছন্দ করেন না। তো গর্ব অহংকার করতে করতেই একদল কোথায় গেছে চিন্তা করেন। তারা তো সব সময় মানুষকে কুচিয়ে কুচিয়ে কথা বলতেন, রাইট? কোথায় তোমাদের ঈদের পরের আন্দোলন, কোথায় গিয়ে আশ্রয় নিবা, এই ধরনের অনেক কথাবার্তা ছিল না? অবশ্যই অবশ্যই ছিল। তা আমি এটা যদি আমিও বলি, এটা গ্রহণযোগ্য হওয়া উচিত নয়, এবং এটা অন্য কেউ যদি বলে সেটাও গ্রহণযোগ্য হওয়া উচিত নয়। কাউকে নিয়ে উপহাস করতে নাই। আপনাকে নিশ্চিত থাকতে হবে আপনি যাকে নিয়ে উপহাস করছেন, আল্লাহ একদিন তার কাছেই আপনাকে নিয়ে দাঁড় করাবেন, এবং তখন আপনি লজ্জিত হবেন। তো আমাদের কারোই এমন কথা বলা উচিত না যে এই কথাটা বলে এরপরে আপনার মুখের দিকে তাকাই আমি হাসতে পারবো না, এমন কোনো কথা বলা উচিত। 10:42 বাজে, আমি কি একটা ছোট্ট প্রশ্ন আর করবো 2-1 মিনিটের মধ্যে, এটা উত্তর দিতে পারবো? প্লিজ প্লিজ প্লিজ। সেটা হচ্ছে যে ইলেকশনের আগে তো অনেক ধরনের কথাই আসে, কেউ কেউ একটা জরিপ করে, কেউ কেউ নিজস্ব। আপনারা কি নিজস্ব কোনো জরিপ করেছেন আপনাদের আসন বা আপনাদের পপুলার ভোট বা পপুলারিটির ব্যাপারে? কেউ কেউ বলছেন এবার আপনারা 91-এর বিএনপি যেমন আওয়ামী লীগকে কাঁদিয়ে ক্ষমতা পেয়ে গেছিল, এইবারও আপনাদের এরকম একটা হইতে পারে, এটা কি আপনার মনে হয়? যে মানে মহান আল্লাহ সবচেয়ে ভালো জানেন, তবে আমরা জরিপ করেছি এবং আরো করব। আচ্ছা, আমরা যখন জরিপ করি তখন নির্বাচনী কোনো আবহ সৃষ্টি হয় নাই, সেটা ছিল নভেম্বর ডিসেম্বরে। আর আমরা এখন নির্বাচনী আবহ কিছুটা এসেছে, সকল অ্যাক্টর এখন ময়দানে কম বেশি ভিজিবল হবেন, তারপরে ইনশাল্লাহ আমরা জরিপ করব। তখন বোঝা যাবে যে আগের মূল্যায়ন আর পরের মূল্যায়নের মাঝে তফাৎটা কতটুকু। আর যেটা বললেন যে কাউকে কাঁদ দিয়ে খাওয়ার ক্ষমতায় যাওয়া, আমরা ভাই আসলে ক্ষমতায় যাওয়ার বিষয়টা দেখি না। আমরা দেখি যে এটা একটা বিশাল দায়িত্বের বোঝা। আল্লাহ যদি কখনো সে কাজের জন্য আমাদেরকে কবুল করেন, তাহলে আমরা শাসক নয় ভাই, দোয়া করেন আমরা যেন মানুষের সেবক হতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ। আমি শুধু শেষ কথা আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনি মনে করতেছেন এপ্রিলের পরে হয়তো নির্বাচন যাবেন না, ফেভার করতেছেন হচ্ছে ফেব্রুয়ারিতে হতে। আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন, যাতে একটা নির্বাচনী বা গণতান্ত্রিক আবহাওয়ার মধ্যে যে যার মতো করে আসলে সৎভাবে তার নির্বাচনী ক্যান্ডিডেট বা তার পছন্দের মানুষ বাছাই করতে পারে? এই প্রসঙ্গে থ্যাংক ইউ আমাকে শেষ সুযোগ দেওয়ার জন্য। অবশ্যই প্রথমে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে যেন সঠিকভাবে সম্মান করি, মূল্যায়ন করি, এবং দেশে একটা সুশাসন কায়েমের জন্য অবশ্যই পূর্ব শর্ত হচ্ছে একটা ভালো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন।
গ্রহণযোগ্য নির্বাচন। সেই নির্বাচনের জন্য যে যেখানে আছে সেখান থেকে কোনো অন্যায়কে সমর্থন নয়, বরঞ্চ ন্যায়ের পক্ষ নিয়ে আমরা যেন দাঁড়ায় যেতে পারি। ন্যায়ের পাল্লা যেদিকেই থাকবে আমারও সমর্থনটা সেদিকেই থাকবে। কোনো অন্যায়, সেটা আমার দীর্ঘদিনের সম্পর্ক যদি কারো সাথে থেকে থাকে, আমি যেন অন্যায়ের সঙ্গী না হই, কেউ যেন অন্যায়ের সঙ্গী না হয়। 2 নম্বর, যেহেতু প্রবাস থেকে আপনার সাথে আমার এই কথা, সেই কারণে আমি অনুরোধ করব যে প্রবাসীদেরকে শুধুমাত্র রিমিটেন্স যোদ্ধা বলে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না, বরঞ্চ প্রবাসীদের সবচেয়ে বড় অধিকার তাদের ভোটের অধিকার। এটা নিশ্চিত করার জন্য আমি আহ্বান জানাবো প্রবাসের যে যেখানে আছেন সেখান থেকে আপনাদের সর্বাত্মক, যেখানে আন্দোলন সম্ভব আন্দোলন, যেখানে চেষ্টা সম্ভব চেষ্টা, আপনারা এটা করতে থাকুন। আমরা এই ব্যাপারে অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ যে এটা হওয়া উচিত। নির্বাচন কমিশন স্বীকার করেছে, সরকার স্বীকার করেছে, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা উদ্বিগ্ন। আপনাদেরকেও এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাবো, যারা বিশেষ করে প্রবাসে আছেন। ভোটের অধিকার ছাড়া অনেকগুলো বেসিক জিনিস আছে, আমি বারবার এগুলা বলেছি, সেগুলো আমাদের কনসার্ন, এবং আমরা কমিটেড। দেশ এবং বিদেশে যারাই আমাদের আছেন তাদের অধিকারের ব্যাপারে আমরা কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করব না, ইনশাআল্লাহ। ডক্টর শফিকুর রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আপনার সময় দিয়েছেন, আপনার জরুরি কাজ আছে, নাহলে আমরা আরো কিছুক্ষণ আপনার সাথে কথা বলার একটা সুযোগ নিতাম। ভবিষ্যতে নিশ্চয়ই আমাদের সেই সুযোগ আরো হবে। আপনাকে ধন্যবাদ।